সবক নাম্বার 4। সবক নাম্বার 3-এ আমরা পড়ে এসেছিলাম যুক্তাক্ষর। সবক নাম্বার 4-এও সেই সেম ব্যাপার, এখানেও যুক্তাক্ষর রয়েছে। এখানে দেখেন, যুক্তাক্ষর অর্থাৎ একটা অক্ষর দ্বিতীয় অক্ষরের সাথে যখন মিলিত হয়, যখন যুক্ত হয়, এটাকে আমরা বলবো যুক্তাক্ষর। চলেন, যেমন দেখেন এখানে দিয়েছে ত, জ। এই যে দুটো অক্ষর আছে, এই দুটো অক্ষর যখন অন্য কোনো অক্ষরের সাথে মিলিত হয়, একসঙ্গে যখন হয়, তখন কেমন ভাবে দেখতে লাগে, তখন কেমন হয়, ঠিক সেই রকম এখানে দেখিয়েছে। আমরা সেইভাবে পড়বো। তবে একটা জিনিস খেয়াল রাখবো আমরা, ত, জ এর যে টানটা রয়েছে, এই টানটা আমরা খেয়াল রেখে পড়বো ইনশাআল্লাহ প্রত্যেকেই। চলেন, দেখেন প্রথমে এখানে ত এর সাথে বা কে যুক্ত করেছেন। ত এইরকম দেখতে হয়, ত বা এইরকম বা একটা হয়। তো বা এর সাথে তকে, প্রথম ত এর সাথে বা কে যুক্ত করেছেন। দেখেন নিচে একটা নোক্তা, মানে আমরা এটাকে কি চিনবো? বা। তাহলে নিচে একটা নোক্তা থাকে কাকে? বায়ের। বায়ের ছাড়া নিচে কারের একটা নোক্তা থাকে না, এটা খেয়াল রাখবেন প্রত্যেকে। জিমের নোক্তা থাকে, কিন্তু জিমটা এই রকম থাকে দেখতে হয়, কিন্তু বা কেবলমাত্র এরকম একটা নৌকো মতো থাকে, তাই না? তাহলে বায়ের নোক্তা আর জিমের নোক্তার মধ্যে আশা করি আমরা প্রত্যেকেই পার্থক্য বুঝে গেছি। চলেন তাহলে শুরু করা যাক। দেখেন, বা, তয়ের উপরে যদি একটা নোক্তা দিয়ে দেয়া যায়, তাহলে এটা কি হয়ে যায়? জ, তাই না? তাহলে এখানে জ, বা, বায়ের মতো দেখতে আরো 4টে অক্ষর আসে, সেগুলো আমাদের এখানে নিজে নিজে সাজাতে হবে। দেখেন, এখানে নিচে যদি আমরা আরো একটা নোক্তা বাড়িয়ে দিই বায়ের সাথে সাথে, তাহলে সেটা কি হয়ে যাবে? ইয়া। কি হবে? ইয়া। নিচে দুটো নোক্তা থাকে কার? ইয়ার। তাহলে এখানে ইয়া। চলেন পুরো দুটো নোক্তাই কেটে দেন আপনি। দুটো নোক্তা কেটে দেওয়ার পরে উপরে একটা নোক্তা দিয়ে দেন, হয়ে যাবে নুন, তাই না? নুন। চলেন আরো একটা নোক্তা পাশে বাড়িয়ে দেন, হয়ে যাবে কি? তা। উপরে আরো একটা নোক্তা বাড়িয়ে দেন, হয়ে যাবে সা। এইভাবে নিজে নিজে অক্ষরের এই যে নোক্তাগুলো রয়েছে, নিজে নিজে যত পরিবর্তন করতে পারবেন, নিজে নিজে যত, মানে যেমন বাচ্চারা খেলা করে, নিজেকে এরকম অক্ষর নিয়ে খেলতে হবে, অক্ষরকে নিজে নিজে পরিবর্তন করতে হবে। তাহলেই আপনি অক্ষরকে চিনতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ। তাহলে যখন আমরা ত পড়বো, তখন এর সাথে আমার ব্রেনে যেন এটা আসে যে তয়ের উপরে, তয়ের মতো দেখতে আরো একটা অক্ষর আসে, তার উপরে একটা নোক্তা বাড়িয়ে দিলে হয়ে যায় জ, তাই না? বা যখন আমরা পড়বো, তখন আমাদের ব্রেনে যেন এটা থাকে যে বা এর মতো দেখতে আরো 4টে অক্ষর আসে, যেমন ইয়া। নিচে আরো একটা নোক্তা দিলে ইয়া। উপরে মোট একটা নোক্তা থাকলে নুন, দুটো নোক্তা থাকলে তা, তিনটে নোক্তা হয়ে গেলে সা। এইভাবে নিজেদের মধ্যে আপনারা নোক্তার পরিবর্তন করে করে পড়বেন ইনশাল্লাহ, দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা শিখে গেছেন। দেখেন এখানে দ্বিতীয়টা দেখেন, জফা। জয়ের মতো দেখতে, তাহলে আরেকটা কি আসে? ত। তার কোনো নোক্তা থাকে না, এখানে নোক্তাটা নিজে নিজে সরিয়ে দেন, তাহলে কি হবে এটা? তফা। আচ্ছা, ফায়ের মতো দেখতে আরো একটা অক্ষর আছে, কি বলেন তো? কফ। এখানে ফায়ের সাথে আরো একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? কফ। এইভাবে নিজেদের মধ্যে যুক্তাক্ষরের সাথে সাথে নিজেদের মধ্যে এই যে অক্ষরের নোক্তাগুলো রয়েছে, নোক্তার মধ্যে পরিবর্তন করাতে হবে, তাহলেই খুব সহজে শিখবেন। দেখেন, কফ, জ, কফ, ত। আচ্ছা, ত এর মতো দেখতে আরো একটা অক্ষর আছে, যার উপর একটা নোক্তা দিলে হয়ে যাবে জ। নিজে নিজে বাড়ান, তাহলে ত আর জর মধ্যে পার্থক্যটা মাথায় এসে যাবে আপনাদের।
কফ এখানে দিয়েছে, কফ দুটো নোক্তা আছে, একটা নোক্তা কেটে দিলে কি হবে? ফা। হ্যাঁ, তাহলে নিজেদের মধ্যে যখন আপনারা এটা করতে পারবেন, ইনশাল্লাহ খুব সহজেই শিখবেন। দেখেন, এখানে রয়েছে হা, ত, আলিফ। এখানে হায়ের মতো দেখতে আরো দুটো অক্ষর আছে, কি বলেন তো? জিম আর খ। জিম আর খ। তাহলে জিমের নোক্তাটা এই নিচের দিকে থাকে, এখানে পেটের কাছে জিমের নোক্তাটা থাকে। আর নোক্তাটা যদি উপরে চলে আসে তাহলে কি হয়? খ। হায়ের মতো দেখতে আরো দুটো অক্ষর আসে, জিম আর খ। এটা ব্রেনে রাখতে হবে। তয়ের মতো দেখতে দুটো অক্ষর আসে, ত আর জ। একটা নোক্তা বাড়িয়ে দিলে জ। এইভাবে নোক্তার পরিবর্তন করিয়ে করিয়ে নিজেরাই চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তবেই হবে ভাই। প্রত্যেকেই চেষ্টা করুন, খাতা কলম তৈরি করুন, নিজের থেকে নিজে নিজে বারবার প্র্যাকটিস করেন। লেখালেখি যত বেশি করবেন তত তাড়াতাড়ি আপনি অক্ষরকে চিনতে পারবেন ইনশাআল্লাহ। চলেন তারপরে দেখেন, বা, জ, নুন। বায়ের মতো দেখতে তাহলে আরো চারটে আছে, ইয়া, নুন, তা, সা। এগুলো পরিবর্তন করাতে হবে নিজে নিজে। এখানে জ এসছে, জয়ের মতো আরো একটা আসে, নক্তা সরিয়ে দিলে হবে ত। নুনের মতো দেখতে তাহলে আরো চারটে আসে, উপরে দুটো নোক্তা হলে হবে তা, তিনটে হলে হবে সা। দেখতে একই রকম থাকবে, শুধু নোক্তার পরিবর্তন হলে অক্ষর পরিবর্তন হবে। বুঝতে পারছেন? নৌকো মতো এরকম দেখতে একটা আছে, তার মতো দেখতে পাঁচটা, শুধু নোক্তার পরিবর্তন। উপরে একটা থাকলে নুন, উপরে দুটো থাকলে হবে তা, দুটো উপরে তিনটে থাকলে হবে সা। তিনটে হয়ে গেল উপরে। চলেন নিচে দেখেন, নিচে একটা থাকলে বা, নিচে দুটো এসে গেলে ইয়া। তাহলে এই যে দেখতে একই রকম, শুধু নোক্তার পরিবর্তন পাঁচটা। এইটুকুর ভিতরে পাঁচটা অক্ষর আপনি চিনে যাচ্ছেন, শুধু নোক্তার পরিবর্তনটা বুঝতে হবে। চলেন তারপরে দেখেন, আইন, গইন। আইন আর গইন দুটো একই দেখতে, শুধু একটা নোক্তার পরিবর্তন। আইনের কোনো নোক্তা নেই, গইনে গিয়ে একটা নোক্তা আছে, তাই না? চলেন তাহলে, আইন কিছু কিছু সময় এই রকম দেখতে আসে। এই যে মাঝখানে এই যে, এটাকে বলা হবে আইন। কি বলা হবে? আইন। যুক্তাক্ষরের সাথে আইন কখনো কখনো এই রকম আসবে, কখনো কখনো পুরো এইভাবে গিয়ে যুক্ত হয়ে যাবে অক্ষরের সাথে, কখনো কখনো অক্ষরের শেষে গিয়ে আইন এইভাবে যুক্ত হবে, আবার কখনো কখনো মাঝখানে আইন এইরকম ভাবে থাকবে। বুঝতে পারছেন? চলেন যেমন এখানে দেখেন, বা, আইন, দাল। মাঝখানে এই যে আইনটা দেখতে পাচ্ছেন, যুক্তাক্ষরের মাঝখানে এই আইনটা আসে, এটাকে আমরা কি বলবো? আইন। ভালো করে দেখে নেন, এটাকে কি বলে? আইন। তাহলে বা, আইন, দাল। এখানে যেমন নোক্তার পরিবর্তন করতে বলেছিলাম, বায়ের মতো পাঁচটা আছে, সেটা পরিবর্তন করবেন আপনারা। আইনের মতো দুটো আছে, তাহলে সেম এরকম আইন আসবে, উপরে একটা নোক্তা থাকলে কি বলবো আমরা তাকে? গইন। ডালের মতো দেখতে দুটো আসে, তাই না? ডালের উপরে একটা নোক্তা দিয়ে দিলে কি হয়? জাল। হুম। তাহলে এখানে আছে কি? বা, আইন, দাল। চলেন তারপরে দেখেন, গইন, কাফ। কাফ আর কফের মধ্যে পার্থক্যটা আমরা আহ গুলিয়ে ফেলি। কফের দেখেন
মুখটা এরকম মোড়া, এরকম এসে উপরে দুটো নোক্তা থাকে, এটাকে বলবো কফ। আর লামের মতো দেখতে হয়, মাঝখানে একটা এসের মতো থাকে, এটাকে কি বলবো? কাফ। কফ আর কাফের মধ্যে কতটা ডিফারেন্স বুঝতে পারছেন? তাহলে কফ আর কাফ এর পরিবর্তনটা বুঝতে হবে আমাদের। কফের দুটো নোক্তা আছে, মুখটা মোড়া আছে, গোল মতো হয়। কাফ লামের মতো দেখতে হয়, মাঝখানে এরকম একটা এস মতো থাকে। চলেন, তাহলে এখানে কি আছে? কাফ, তাই না? গইন, কাফ, আইন, লাম। চলেন, এখানে আইনের মতো দেখতে আরো একটা অক্ষর আসে, সেটা হলো গইন। একটা নোক্তা বাড়িয়ে দিলে হবে গইন। লামের মতো দেখতে একটা আসে কাফ, এখানে এস মতো বাড়িয়ে দিলে হবে হুজুর, হুজুর আপনার কাফ। হুজুর আপনার রাওটা ক্লিয়ার আসছে না। চলেন, প্রত্যেকের এই প্রবলেমটা হচ্ছে কি, নাকি শুধু আপনার একার হচ্ছে? না জি হুজুর, জি আমার হচ্ছে না। জি না হুজুর, জি হুজুর, শুনছে না আমাদের আমার তো হুজুর, হচ্ছে না আমার হুজুর। হচ্ছে ঠিক না। আছে, মাশাআল্লাহ, না মিউট করে হুজুর, দেন। আমারও হচ্ছে না। তাহলে শুধু প্রবলেমটা হ্যাঁ আপনার একার, আপনার নেটওয়ার্কের সমস্যা। চলেন, দেখে নেন তারপরে। সদ, আইন। সদের মতো দেখতে আরো একটা অক্ষর আছে, তাই না? আচ্ছা, সদ দেখেন যুক্ত হয় যখন, এই সদের সাথে আমার ছাত্র ভাইরা অনেক সময় তয়ের পার্থক্য করতে পারেন না। ত কিন্তু দেখতে এরকম হয়, দেখেন ভালো করে, এই যে এটাকে বলবো আমরা ত, এটাকে কি বলবো? ত। তয়ের একটা কিন্তু এরকম দাঁড়ি আছে উপরের দিকে, এই যে একটা দাঁড়ি মতো আছে, দেখেন এখানে ত। আর সদ কে দেখেন, সদ এইরকম এসে এরকম সোজা চলে গিয়েছে, হালকা এখানে একটা ছোট্ট মতো আছে। বুঝতে পারছেন? এটা কি বলবো? সদ। আসল সদ দেখতে এরকম হয়, যখন যুক্ত হয়ে যায় তখন এইরকম দেখতে আসে। বুঝতে পারছেন? তাহলে এটাকে আমরা কি বলবো? সদ। সদ, আইন। চলেন, তাহলে ত আর সদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? ত কখন, এই যে দেখেন এটা এখানে আছে ত, এখানে এই যে ত, তাহলে ত আর সদের মধ্যে কতটা পার্থক্য দেখেন। এই জায়গাটা ছাত্র ভাইয়েরা অনেকেই আহ মানে সদকে ত পড়ে থাকেন, তো এই জায়গাটা খেয়াল রাখবেন প্রত্যেকেই। ত আর সদের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্ট রয়েছে। তারপরে দেখেন, ফা, কফ, ফা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম। তাহলে এখানে ফা আর কফটাকে কেমন ভাবে চিনবেন দেখেন, ফায়েরও মুখ মোড়া থাকে আর কফেরও মুখটা মোড়া থাকে, কিন্তু পার্থক্যটা কোথায়? কফের দুটো নোক্তা আর ফায়ের একটা নোক্তা। নোক্তা দেখে আর মুখটা মোড়া দেখে আপনাদের চিনতে হবে। বুঝতে পারছেন? চলেন, মাশাআল্লাহ। তারপরে দেখেন, কাফ, কাফ, বা, কাফ দেখেন, এই যে কাফটা অনেকে চিনতে ভুল করেন। কাফ এই যে লামের মতো দেখতে হয়, আর মাঝখানে এই যে কাফটা থাকে না, ছোট মতো, এই যে এটাকে এইরকম দেখতে লাগে, কিন্তু এটা এখানে সুন্দরভাবে দেওয়ার জন্য এইভাবে লেখা হয়, এটাকেও বলবো আমরা কি? কাফ। চলেন, মাথায় রাখবেন কাফ, এটাকে কি বলবো? কাফ। যেমন এখানে এসে দেখেন এই একটা,
এটাকে কি বলবো? কাফ। এটাকে কি বলবো? কাফ। এটাকে কি বলবো? কত রকমের কাফ তাহলে আসছে বুঝতে পারছেন? 3 রকমের কাফ, তাই না? এই 3 রকমের কাফ আমাদের ব্রেনে বসিয়ে নিতে হবে। এটা কি বলবো আমরা? কাফ। চলেন, তারপরে দেখেন, কাফ বা জিম সা কাফ। এই জিম যখন আমরা এখানে পড়ি, এখানে অনেক ভাই হা আর খয়ের সাথে গুলিয়ে ফেলেন। হা আর জিম, হা খ, এটা তিনটে দেখতে একই রকম থাকে, কিন্তু পার্থক্যটা দেখেন, নোক্তার পরিবর্তন। হার কোনো নোক্তা নেই, জিমের নোক্তাটা এই জায়গায় থাকে পেটের মধ্যে, জিমটা এরকম লেখা আসে, তাই না? চলেন, তাহলে জিমের নোক্তাটা থাকে পেটের মধ্যে, অর্থাৎ এখানে নিচে থাকবে। যখন জুড়বে যখন জিম, তখন নোক্তাটা নিচে চলে আসে। উপরে একটা নোক্তা যখন দেখবেন, এটা হবে খ। উপরে নোক্তা থাকলে খ, নিচে থাকলে জিম, দুটো কোনো নোক্তাটা না থাকলে হবে কি? হা। কি হবে? হা। তাহলে হায়ের কোনো নোক্তা নেই, জিমের পেটে এক নোক্তা বা নিচে এক নোক্তা, আর হা খালি, ক্ষয়ের উপরে একটা নোক্তা। চলেন, তাহলে এখানে আছে কি? জিম। এখানে কি আছে? জিম। দেখেন, জিম আসল ছিল এইরকম না? এরকম ছিল না? শুধু যুক্ত অক্ষর, অর্থাৎ অন্য অক্ষরের সাথে যুক্ত করার জন্য নিচে এই যে পেটটা কেটে দেওয়া হয়েছে। জিমের পেটে নোক্তা বলতাম আমরা, তো পেটটা কেটে দেওয়া হয়েছে বলে আমরা জিমটাকে চিনতে পারছি না। আসল জিম কিন্তু ছিল কিরকম দেখেন, আসল জিমটা এরকমই ছিল। এরকমই ছিল না? চলেন, তাহলে এটাকে আমরা বলবো জিম। জিম সা কাফ। তারপরে দেখেন, কাফ আলিফ। আলিফকে কেউ টান দেবেন না। কাফ আলিফ। ইয়া কাফ নুন। তাহলে ইয়ার মতো দেখতে আরো যে সমস্ত অক্ষরগুলো আসে, এখানে আপনাকে ওইরকম নোক্তার পরিবর্তন করে করে খেলতে হবে। নুনের উপরে এই নোক্তার পরিবর্তন করাতে হবে। চলেন, এইভাবে প্রত্যেকেই পড়বেন। তারপরে দেখেন, লাম বা ইয়া লাম। দেখেন, শুরু থেকে লাম যখন আসে এইরকম হালকা এসে এইরকম ছোট্ট মতো চলে যায়, এটাকে লাম বলে। মিডিলে যখন লাম আসে, ধরুন এখানে প্রথমে বা লিখছেন, তারপরে লিখছেন লাম, তারপরে লিখছেন নুন, এটাকেও কি বলবো আমরা? লাম। এটাকেও বলবো লাম। আর আরো একটা লাম আসে শেষে, একদম পুরো লামের মতো, এটা হলো লাম। তাহলে লাম 3 রকম ভাবে আসে। শুরুতে যখন আসে এইরকম দেখতে হয়, মাঝখানে যখন আসে এইরকম দেখতে হয়, শেষে যখন আসে এরকম দেখতে হয়। চলেন, এটা প্রত্যেকেই মাথায় রাখবেন। বা ইয়া লাম, তা সা লাম, লাম বা ফা, বা লাম নুন। চলেন, তারপরে দেখেন, মিম। মিম, দেখেন কয়েক রকম ভাবে মিম আসে। এখানে 2-3 রকম মিম দিয়েছে, আরো একটা রকম মিম আসে, সেটা আমি এখানে দেখিয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ। দেখেন, শুরু থেকে মিম এইভাবে এসে গিয়ে যুক্ত হচ্ছে। ধরুন কাফের সাথে যুক্ত হলো,
মিম কাফ। চলেন, আরো একটা মিম দেখেন, লামের সাথে গিয়ে ধরেন শেষে মিম হচ্ছে এইরকম। মিম কি কিভাবে চিনবেন? এই যে মুখটা ফাঁক মতো রয়েছে, তাই না? মিম, এগুলো কি কি বলে? মিম। এটা একটা মিম। এখানে প্রথমে এটা মিম। চলেন, আরো একটা মিম আসে। এই যে দেখেন, এই মিমটা দেখেন, এর কিন্তু মুখটা এরকম ফাঁক নেই, কিন্তু এটা মিম। চলেন, এই মিমটা দেখতে কেমন হয় দেখেন। মুখটা পুরো এরকম বন্ধ থাকে, হালকা এরকম দোলা দেওয়া থাকে, হালকা এরকম মিমটা এরকম দেওয়া থাকে, এটা মিডিলে থাকে, দিয়ে এরকম দোলা দেওয়া থাকে। ধরুন এবারে প্রথমে বা লিখছেন, মিম, তারপরে ধরুন দাল লিখছেন, বা মিম দাল। এখানে এটাকে তাহলে কি চিনবেন? মিম। আরো একটা মিম আসে, দেখেন, আরো একটা মিম আসে, লাম মিম, এরকম নিচের দিকে লেজ মতো ঝুলে যায়। এটাকেও কি বলবো আমরা? মিম। তাহলে কয়েক রকমের মিম আসে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখেন, এখানে কি আছে দেখেন, মিম কাফ সদ। এখানে আবারও সদ এসছে দেখেন, সদের উপরে একটা নক্তা দিলে কি হবে? জদ। মিম কাফ জদ, তাই না? নিজেরাই পরিবর্তন করতে হবে। যখন আপনারা নোক্তাকে চিনে যাবেন, অক্ষরের কোন অক্ষরের কোথায় নোক্তা আসছে সেটা চেনার জন্য আপনাদের বেশি বেশি লিখতে হবে। কি করতে হবে? বেশি বেশি লিখতে হবে খাতায়, তাহলেই হবে ইনশাআল্লাহ। যত বেশি লিখবেন তত বেশি অক্ষরের সাথে আপনার সম্পর্ক হবে, তত বেশি অক্ষরের সাথে পরিচয় হবে। চলেন, লাম মিম, তামিম, ত মিম তা। এখানে অনেক ভাই আবার সদ মিম তা পড়ে, কিন্তু সদের মধ্যে আর তয়ের মধ্যে পার্থক্যটা আমি বুঝিয়ে দিয়েছিলাম, যে সদের এরকম একটা ডাঁডি থাকে না, কিন্তু তয়ের একটা ডাঁডি থাকে। এটা খেয়াল রাখবেন প্রত্যেকেই। তাহলে এখানে কি আছে? ত মিম তা। পড়েন প্রত্যেকেই, ত মিম তা। চলেন তারপর দেখেন, হা আর তা। এখানে এই যে হাটা দেখছি আমরা, এটাকে ছোট হা বলে। কি বলে? ছোট হা। ছোট হার উচ্চারণ কেমন হয় দেখেন, গম্ভীর আওয়াজ হয়, হা, হা, একদম গম্ভীর আওয়াজ হবে, হা। আরো একটা হা পড়েছিলাম, জিম, হা আর খ, ওখানে একটা হা আছে, তাই না? তো ওই যে হাটা, ও হাটা হলো বড় হা। ওই বড় হার উচ্চারণ কেমন হয়? হালকা আওয়াজ হবে, একদম হালকা, হা, হা, হা। এই যে হালকা বলছি না, একটা হচ্ছে হালকা আর একটা হচ্ছে হালকা, মানে দুটো হা। হা এর মধ্যে পার্থক্য দেখেন, বড় হাটা একদম হালকা হবে, হালকা। বুঝতে পারছেন? হা, হা। যেমন মসজিদে আজান হয় না, হাইয়া আলাস সালাহ, হা, ওখানে বড় হা আছে, এখানে ছোট হা দেখেন, ছোট হা, হা। যেমন আলাইহিম, আমরা পড়ি না নামাজের মধ্যে, আলাইহিম, ওখানে আলাইহিম পড়া যাবে না, কিন্তু কি পড়তে হবে? আলাইহিম। এটা বড় হা, গম্ভীর আওয়াজ হবে। ছোট হাটা গম্ভীর আওয়াজে হয়, আর বড় হাটা হালকা আওয়াজে। এটা মাথায় রাখতে হবে। চলেন, তাহলে হা আর তায়ের মধ্যে পার্থক্য দেখেন, দুটো দেখতে একই রকমের হয়, আর নোক্তার শুধু পরিবর্তন হয়। হায়ের কোনো নোক্তা নেই,
তায়ের গিয়ে দুটো নোক্তা আছে, তায়ের দুটো নোক্তা কার উপরে থাকে? তা, তাই না? চলেন, এটাকে গোলতা বলে। এটা কি কি তা বলে? গোলতা। মাথায় রাখবেন, গোলতা। তাহলে দেখেন, অক্ষরের সাথে এরকম, অক্ষরের সাথে এরকম জুড়ে যায়। ধরেন এটা বা আছে, বা এর সাথে এরকম একটা জুড়ে আছে। আবার কখনো কখনো দেখবেন বা এর সাথে গিয়ে এই রকম আছে, একটা ডাঁড়ি মতো। আবার কখনো কখনো দেখবেন আহ আপনার শেষে গিয়ে এইরকম আছে। তো এইরকম তিন রকমের দেখতে তা এবং হা আসে। তা এবং, এই হাটা কিন্তু বড় হা নয়, ছোট হা। বুঝতে পারছেন? ছোট হা আর গোল তার মধ্যে পার্থক্য দেখেন। দেখতে একই রকম, এরকম দুটো নোক্তা থাকবে উপরে, শুধু এটাকে বুঝে নিতে হবে আপনার তা। এখানে এটা হা আছে, দুটো নোক্তা দিলে হয়ে যাবে তা। এখানে শেষে এটা হা আছে, দুটো নোক্তা দিলে হয়ে যাবে তা। তাহলে হায়ের আর তায়ের মধ্যে পার্থক্য হলো শুধু নোক্তার পরিবর্তন। হায়ের কোনো নোক্তা নেই, তায়ের দুটো নোক্তা আছে। চলেন দেখেন, বা তা। আচ্ছা, বলেন তো উপরে যদি এই দুটো নোক্তা কেটে দিই তখন কি হয়ে যাবে? বা হা হয়ে যাবে। তখন কি হবে? হা। বুঝতে পারছেন? নোক্তা না থাকলে হয়ে যাবে হা, নোক্তা থাকলে হবে তা। চলেন তারপরে দেখেন, ইয়া হা। আচ্ছা, ইয়া, যে হা দেখছেন ইয়ার সাথে, হায়ের উপরে যদি দুটো নোক্তা দিয়ে দেন হয়ে যাবে কি? তা। ইয়া তা। এরকম নিজেরা নোক্তা পরিবর্তন করতে হবে নিজেদের মধ্যে, খাতার মধ্যে নিয়ে শুধু নোক্তার পরিবর্তন করে করে নিজে নিজে ব্রেনের সাথে ফিট করতে হবে। দেখেন, তা, দুটো নোক্তা আছে, তারপরে হা। আচ্ছা, যদি এই হায়ের উপরে আরো দুটো নোক্তা দিয়ে দিই হবে কি? তা। তাহলে দুটো সবই তা তা হয়ে যাবে, তাই না? চলেন এখন যেটা আছে এটা আমরা পড়ে নিই। বা তা, ইয়া হা, তা হা। চলেন, মাশাআল্লাহ। তারপরে হুজুর দেখেন, বলছিলাম, এক হায়ের মিনিট, উপরে একটা নোক্তা থাকলে গেলে সেটা কি খাওয়া হয়ে যাবে নাকি? 1 মিনিট পরে মানে আপনার উত্তর দেবো ইনশাল্লাহ। মিউট করে নেন, আমাকে এক লাইন পড়িয়ে নিতে দেন। মিউট করে নেন। চলেন তারপরে দেখেন হামজা। এটা কি আছে? হামজা। হামজা আর আইনের মধ্যে পার্থক্য দেখেন। আইন কিন্তু এরকম দেখতেও হয়, বুঝতে পারছেন? আইন এরকম দেখতেও হয়, হামজার মতো দেখতে হয়, কিন্তু আইনটা একটু বড় সাইজের হয়, আর হামজাটা হয় একদম এরকম ছোট্ট মতো। এটাকে বলবো হামজা, আর এটাকে বলবো আইন। চলেন, এখানে যেটা দেখছি আমরা, এটা হামজা। হামজার একটা খুশুসিয়াত কি জানেন? হামজা যুক্তাক্ষরের সাথে যখন আসে, হামজা একা একা আসে না। হামজা হয় আলিফের উপর দিয়ে আসবে, নাই ওয়াও এর উপরে আসবে, আর না হলে ইয়ার উপরে আসবে। তাহলে যখন আমরা হামজাকে দেখবো আলিফের উপরে এসছে, তখন আর আলিফকে পড়বো না, হামজাকে নিয়ে পড়তে হবে। যখন দেখবো ওয়াও এর উপরে হামজা এসছে কোন জায়গায়, তখন আর ওয়াও কে পড়া যাবে না, তখন পড়তে হবে কি কি? হামজা পড়তে হবে। কি পড়তে হবে? ইয়ার উপরে যদি আসে, ইয়াকে আর পড়তে হবে না, পড়তে হবে কি? হামজা। হামজা তিনটের উপরেই আসে, কিন্তু যার উপরে আসে তাকে না পড়ে হামজাকে পড়তে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। চলেন তাহলে এখানে কি আছে একটু পড়ে নিই, চলেন। হামজা আলিফ। হামজা উপরে আছে, অর্থাৎ হামজাকে আগে পড়তে হবে। হামজা আলিফ।
হামজা, ওয়াও, হামজা, ইয়া। চলেন, মাশাআল্লাহ। তাহলে যুক্তাক্ষর কেমন ভাবে মিশছে সেইভাবে আপনাদের বলে দিলাম আমি। সাথে সাথে একটা কাজ আপনাদের দিলাম যে খাতা কলম প্রত্যেকেই করেন। খাতা কলমে প্রত্যেক দিন লিখতে হবে। যত বেশি লিখবেন তত বেশি অক্ষরের সাথে আপনার পরিচয় হবে, বুঝতে পারছেন? যুক্তাক্ষর কোন অক্ষর কেমন ভাবে যুক্ত হচ্ছে নিজে নিজে যুক্ত করেন। নিজে নিজে তার নক্তার পরিবর্তন করেন। নক্তার পরিবর্তন করলে যেটা হচ্ছে সেটা মনে মনে পড়েন। তাহলে হবে ইনশাল্লাহ। প্রত্যেকের চেষ্টা থাকতে হবে, বুঝতে পারছেন? চলেন।